অনু আপু সূর্য ভাই আসলে বলতে বলেছিলে না, সে কিন্তু অনেক আগেই এসেছে। রিদান কথাটা বলে যেমন গতিতে এসেছিল ঠিক তেমন গতিতেই চলে গেল। অনু বসে বসে নখ করছিল আর অস্থিরভাবে পায়চারি করছিল। রিদানের কথা কানে যেতেই সে হন্তদন্ত হয়ে সোজা ছুটল সূর্যের ঘরের দিকে, কিন্তু রুমে ঢুকে কাউকে দেখতে পেল না। ব্যালকনি থেকে সেই বিষাক্ত ধোঁয়া আসতে দেখে অনু আর দাঁড়ালো না। সে জানে তার সূর্য ভাই বারান্দায় বসে সেই নিকোটিনের ধোঁয়া বাষ্পীভূত করছেন। কিন্তু রুকাইয়া আপুর কথা অনুযায়ী সূর্যের স্বপ্নকন্যা যদি সেই হয়, তবে তাকে তো সূর্য পেয়েই গেছে। তারপরেও এই ছাইপাশ খাওয়া কেন বন্ধ করছেন না উনি? গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে বারান্দায় পা রাখল অনু। তবে যতটা সাহস নিয়ে এসেছিল তা মুহূর্তেই উবে গেল সেখানে পা দেওয়ার সাথে সাথে। পুরো বারান্দা জুড়ে সিগারেটের অজস্র অবশিষ্ট অংশ ছড়াছড়ি করছে। সূর্য তার ইজি চেয়ারে বসে একটার পিছনে একটা জ্বালিয়েই যাচ্ছেন। চোখ মুখ তার শ্রান্ত বিধ্বস্ত, চোখ দুটো রক্তবর্ণ লাল, মুখটা যন্ত্রণায় কুচকানো। অনু নাকে হাত চেপে ধরল। এই কটু গন্ধে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিজের বসা গলা দিয়ে কোনোভাবে উচ্চারণ করলো, সূর্য ভাই। সূর্য থমকালেন, তবে অনুর দিকে তাকালেন না। নিস্পৃহ স্বরে বললেন, এখন কি আবার নতুন ডিভোর্স পেপার নিয়ে এসেছিস? অনু চমকে উঠল। ডিভোর্স পেপার? সূর্য কিভাবে এই কাগজের কথা জানলো তা তার মাথায় ঢুকছে না। নাক থেকে হাত সরতেই কাশির দমক উঠল তার। কাশি মিশ্রিত গলায় বলল, আসলে ওটা আমি কি এতটাই খারাপ অনু? সহ্য করা যায় না আমাকে? সূর্য এবারও ওর দিকে তাকালো না। অনুর বুকটা কেঁপে উঠল। সূর্যের গলার স্বরে এমন এক বিষাদ হাহাকার যা অনুর কলিজা ছিঁড়ে দিচ্ছে। যার জন্য সে আজ সব সত্যি জেনে ক্ষমা চাইতে এসেছে, সেই মানুষটাই আজ নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। অনুর ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। তবে সে কিছু বলতে চাইল, কিন্তু সূর্য তাকে সুযোগ দিল না। সূর্য ধরা গলায় আবার বলল, আমাকে সহ্য করতে কি এতটাই কষ্ট হয় তোর? আমার থেকে দূরে সরে যেতে সবসময় মুখিয়ে থাকিস। কখনো হাত কেটে আমার হৃদয়ে রক্তক্ষরণ করিস, তো কখনো হোস্টেলে চলে যাস। আর এখন ডিভোর্স, এই মুক্তিই কি তোর নেশা? তবে এভাবে মুক্তি তুই পাবি না। তোর মুক্তি আমার নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত অসম্ভব। অনুর চোখের অবাধ্য জলগুলো এবার বাঁধ ভেঙে পড়ল। লোকটা কি জানে সে কী সব বলছে? অনু কেন তার থেকে মুক্তি নিতে চাইবে, যেখানে তার পুরো অস্তিত্বই এই মানুষটাকে ঘিরে? অনুর কাশির শব্দে সূর্য আজ আর সিগারেট ছুঁড়ে ফেলল না, বরং হাতের জ্বলন্ত সিগারেটটা নিজের মুঠোয় চেপে ধরল। অনু চমকে উঠল, চিৎকার করে উঠল সে, কি করছেন আপনি? হাতটা তো পুড়ে যাচ্ছে, ছাড়ুন এটা। অনু পাগলের মতো সূর্যের হাত ধরতে গেল। সূর্য হাত সরিয়ে নিল। তার চোখে আগুন ঝরছে। সে বলল, অনু আমার কাছে আসবি না তুই। আমার ছায়াও এখন বিষাক্ত তোর জন্য। এই পোড়া হাতটা তোর চোখে পড়ছে অনু, কিন্তু আমার বুকের ভেতর যে দাবানল চলছে তা কি তুই দেখতে পাচ্ছিস? আমি কিছু বলিস না প্লিজ। যা এখান থেকে। রাগের মাথায় উচ্চ বাচ্চা কিছু বলে দেবো যা তোর চেয়ে বেশি আমাকে কষ্ট দেবে। আমি নিজের এই কষ্টটা সহ্য করতে পারছি না। অনু থমকে দাঁড়িয়ে রইল। সূর্যের চোখ টলমল করছে পানিতে, অথচ সূর্য একবারও অনুর দিকে তাকাচ্ছে না। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন। যেতে বলছি তোকে, যা। অনু আর এক মুহূর্তও দাঁড়ালো না। কি মনে করে এই লোক? রুকাইয়া আপু বলেছিল সূর্য নাকি তাকে ভালোবাসে। এই কি সেই ভালোবাসা যার কথা শোনার বিন্দুমাত্র সময় এই লোকটার নেই? নিজেকে কষ্ট দেওয়াই যেন এই মানুষের একমাত্র নেশা। নিজের হৃৎপিণ্ড পুড়িয়ে ছাই করে সে যে অনুর হৃদয়েও দহন চড়াচ্ছে, এই সত্যটাকেই বোঝাবে তাকে। অনু যাওয়ার পরে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল সূর্য। বুকটা ভীষণ ভারী লাগছে। যদি অনু হুট করে এমন কিছু বলে ফেলে যা সহ্য করার ক্ষমতা সূর্যের নেই। সূর্যের হৃদস্পন্দন থেমে যাবে যদি অনু সত্যি সত্যি মুখ ফুটে বলে দেয়, আমাকে ডিভোর্স দিন সূর্য ভাই, আমি মুক্তি চাই। সূর্য মরে গেলেও এটা পারবে না। যে মেয়েকে সে তিলে তিলে নিজের হৃদয় খুঁচিয়ে আগলে রেখেছে, সেই মেয়েকে মুক্তি দেওয়া তার সাধ্যের বাইরে। সূর্য আবার নিজেকে বিষাক্ত নিকোটিনের ধোঁয়ায় ডুবিয়ে দিল। একটার পর একটা সিগারেট পুড়ে ছাই হচ্ছে, আর সেই সাথে পড়ছে সূর্যের ভেতরটা। আর সেই ধোঁয়ার আড়ালে সূর্য তার দীর্ঘ নিঃশ্বাসগুলো লুকানোর চেষ্টা করছে। দহনের এই ক্লান্তি কি তাকে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল? সে নিজেও জানে না। ঘুমের রেশ কাটল সন্ধ্যার দিকে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশে ছড়িয়ে পড়েছে লাল আভা। এর মাঝেই বাড়িতে এক হুলস্থুলুস শুরু হয়েছে। অনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো সবাই, কিন্তু অনুর কোনো হদিশ নেই। অনু কলেজ ছাড়া বাইরে বিশেষ বের হয় না। তাহলে সে কোথায় গেল? খবরটা নিঝুম
ছুটে এসে সূর্যের কানে দিতেই সে অস্থির হয়ে উঠল। নিঝুমকে দিয়ে অনুর সকল বান্ধবীর কাছে কল দিয়েও কোনো খবর পাওয়া গেল না। সূর্য ফোন করে শাইম, রাফাত, সাব্বির সবাইকে কল করে অনুর খোঁজ করতে বলল। অরণ্য বোনের খোঁজ না পেয়ে প্রায় পাগল দশা। সূর্য নিচে নামতেই অরণ্যের একের পর এক প্রশ্ন করে তাকে অতিষ্ঠ করে তুলল। সূর্য বিরক্ত হয়ে উঠল, ভাইয়া বুড়িকে তুমি কি আবার কিছু বলেছ? ও তো এভাবে কোথাও যাওয়ার মেয়ে না। সূর্য বিরক্ত হয়ে বলল, তোর বোনকে আমার কিছু বলার লাগে না, সে নিজেই এখন বড় হয়ে গেছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে, তাই বলে হুট করে সে কেন কোথায় যাবে? কোনো মানুষ তো কিছু না বলে এভাবে হাওয়া হয়ে যায় না। সূর্য তাচ্ছিল্য ভরে বলল, যেমন করে তোর বোন হুট করে ডিভোর্স পেপার আনিয়ে সই করে ঠিক তেমনি করেই হয়তো কোথাও গেছে। তার কাছে এখন নিজের স্বাধীনতার মূল্য অনেক বেশি। অরণ্য সূর্যের কথা শুনে থমকে গেল। ডিভোর্স পেপার? সে যেন কানে বিশ্বাস করতে পারছে না। অনু ডিভোর্স পেপার কোথায় পেল? আর পেলেও কেন পরিবারের কাউকে কিছু জানানোর প্রয়োজন মনে করলো না? সূর্য রাস্তায় বেরিয়ে পড়ল। রাস্তাঘাট অলিগলি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। এই মেয়েটা বারবার তাকে বড্ড অসহায়ত্বের মাঝে ফেলে দেয়। অনু কখনোই বোঝে না তার এই খামখেয়ালি কাজগুলো সূর্যকে কতটা পুড়িয়ে খাক করে দেয়। অনুর এই উঠতি বয়সের আবেগকেই বড্ড ভয় পেত সে। আর সেই ভয়টাই তো আজ সত্যি হলো, যার প্রমাণ ওই ডিভোর্স পেপার। সূর্যের মাথা খারাপ হয়ে গেল। রাস্তার লোকদের ধরে ধরে ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কোনো কাজ হলো না। এর মাঝে অরণ্য অন্য রাস্তায় খুঁজে এসেও অনুর কোনো হদিস দিতে পারলো না। রাস্তায় কিছু ছেলের সামনে অনুর ছবি ধরলো অরণ্য। তাদের মাঝে একজন হুট করে বলে উঠলো, মাল তো সেই, দেখেন কোনো হোটেলে নিয়ে গিয়ে কেউ পান করছে কিনা। সূর্যের কানে কথাগুলো গরম সীসার মতো বিঁধল। রক্তবর্ণ চোখ দুটো আরো লাল হয়ে উঠল। অনুকে না পেয়ে সে এমনিতেই উন্মাদ প্রায়, তার উপর এই কুৎসিত মন্তব্য যেন আগুনে ঘি ঢালল। হাতের কাছে থাকা একটা বাস তুলে নিয়ে কোনো কথা না বলে সে ছেলেগুলোকে পশুর মতো মারতে শুরু করলো। একজনের গলা চেপে ধরে ক্ষিপ্ত স্বরে গর্জিয়ে উঠল, সাহস কি করে হয় তোদের? কলিজা কত বড় তোদের, আমি দেখব। আমার চাঁদের গায়ে কলঙ্ক দেওয়া ধৃষ্টতা দেখাস? আমার চাঁদের কলঙ্ক শুধু আমি, অন্য কেউ না। কি বলেছি শুনেছিস? অরণ্য এসে সূর্যকে ছাড়তে চেষ্টা করলো, কিন্তু কারো সাধ্য সূর্যকে থামায়। সূর্য চিৎকার করে বলল, ছাড় আমাকে। ওই চোখ দিয়েও আমার স্ত্রীকে দেখে মাল বলছে, ওর চোখ আমি উপড়ে ফেলবো। ছেলেগুলো তখন ভয়ে কাঁপছে। রক্তমাখা মুখে হাত জোর করে বলল, ভাই ভাই ভুল হয়ে গেছে। দেশে এখন 15-16 বছরের মেয়েরা প্রেমিকের সাথে এসব করে প্রতিদিন খবরের হেডলাইন হয়। তাই বলছি ভাই, উনি আপনার স্ত্রী, বুঝতে পারিনি। ছেলেগুলোর মাথা ফেটে রক্ত ঝরছে, মুখেও ক্ষত হয়েছে। অরণ্যের কাছে এই দৃশ্য নতুন কিছু নয়। এর আগে অনুর জন্য সূর্যকে এভাবে পিটাতে দেখেছে সে। অনুকে প্রপোজ করতে গিয়ে অনেক ছেলে পিটুনি খেয়েছে, আর তার সাক্ষী অরণ্য নিজেই। তাই তার কাছে সূর্যের এই রুদ্ররূপ নতুন কিছু লাগলো না। এর মাঝে সূর্যের ফোন বাজলো। রুকাইয়া ফোন করেছে। নিজেকে শান্ত করার চেষ্টা করে ফোনটা রিসিভ করে সূর্য বলল, তোমার বোনের কোনো খোঁজ পেয়েছো? ওপাশ থেকে কিছুক্ষণ নিস্তব্ধতা। সূর্য ধমকে উঠল, তোমার বোন কি চাই বলো তো? রুকাইয়া শান্ত গলায় বলল, সূর্য, আমি মায়ার সব কিছু ওকে বলে দিয়েছি, এমনকি তোর প্রতিটি অনুভূতিও আমি তার কাছে পরিষ্কার করেছি। সূর্য স্তব্ধ হয়ে গেল। ফিসফিস করে শুধালো, ও কিছু জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, ও হুট করে এসে আমাকে জিজ্ঞেস করেছিল মায়াকে কোথায় দাফন করা হয়েছে। সূর্য চুপচাপ এতটুকু শুনলো, আর কিছু না শুনেই বলল, ঠিক আছে। ফোনটা কেটে দিয়ে অরণ্যকে বলল, ওদের হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করা, আমি অনুকে নিয়ে বাড়িতে ফিরছি। অনুকে পেয়েছো? ও কোথায়? অরণ্য অবাক হয়ে জিজ্ঞেস করলো। সূর্য কোনো কথা বলল না, চুপচাপ অরণ্যের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে বাইক ছুটালে শহরের এক প্রান্তে থাকা সেই নিরিবিলি গোড়াস্থানের দিকে। নিস্তব্ধ গোড়াস্থান, চারিদিকে প্রায় অন্ধকার হয়ে এসেছে, শুধু মিটিমিটি করে জ্বলছে কিছু ধিক আলো। কবরস্থান জায়গাটা বড় অদ্ভুত, যেখানে মানুষ নিজের চিরনিদ্রার নিশ্চিন্ত ঠিকানা পায়। আবার কিছু মানুষ সেই দৃশ্য দেখে নিজের ভবিষ্যতের কথা ভেবে শিউরে ওঠে, তারাও একদিন এখানেই আসবে। তবুও এই জায়গাটা নিয়ে মানুষের মনে ভয়ের শেষ নেই। অনুও ভীষণ ভয় পেত, তবে আজ কেন যেন তার আত্মার মাঝে ভয়ের ছিটে ফোটাও নেই। সে একটা কবরের সামনে বসে অপলক চোখে তাকিয়ে রইল, নিষ্পাপ চোখে তাকিয়ে রইল পাথরে খোদাই করা নামটার দিকে, মায়া ইসলাম। অনু মুহূর্তেই ফুপিয়ে উঠল, চোখের জল অলক্তের মতো গড়িয়ে পড়তে লাগলো। ধরা গলায় সে বলল, আমাকে মাফ করে দিও মিষ্টি আপু, আমি তোমাকে প্রায় ভুলেই গিয়েছিলাম। আমি জানতাম না তোমার জীবনে এত বড় ঝড় তুমি একাই মোকাবিলা করেছো, এত যন্ত্রণা
কিভাবে সহ্য করলে তুমি? তোমার আমানত আমার কাছেই ভালো নেই আপু। আমি ওনাকে একদম ভালো রাখতে পারিনি। আমি বারবার অবুঝের মতো ওনাকে কষ্ট দিয়েছি। মৃত মানুষের জন্য সবাই দোয়া করে, কিন্তু আত্মহননকারীর জন্য তো দোয়া কবুল হয় না। কেন এমন একটা কাজ করলে? দেখো না, তুমি যাকে আমার কাছে আমানত হিসেবে রেখে গেলে, আমি তাকে ভালো রাখতে পারছি না। আমি তাকে বারবার কষ্ট দিয়েছি। আমি অনেক খারাপ মেয়ে আপু। আমি সূর্য ভাইকে বুঝতে পারিনি। অনুর বুক ফেটে কান্না আসছে। সে আবার বলল, তুমি ওনাকে আমার কাছে গচ্ছিত রেখে গেলে, অথচ আমি ওনার ঠোঁটের হাসি হওয়া তো দূরের কথা, সারাক্ষণ ওনার চোখের জল হওয়ার কারণ হয়ে রইলাম। উনি আমাকে কেন এত আগলে রাখতেন, কেন এত লুকোচুরি করতেন, সবই আজ বুঝতে পারছি। অথচ আজ যখন সব সত্যি জেনে ওনার কাছে যেতে চাইলাম, উনি আমাকে কাছে ঘেঁষতেই দিলেন না। নিজেকে পড়িয়ে উনি যে আমাকেই তিলে তিলে দগ্ধ করছেন, সেটা কি উনি বোঝেন না? অনু কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে নিস্তেজ হয়ে বসে রইল। হঠাৎ পাশ থেকে শুকনো পাতায় কারো পায়ের শব্দ শোনা গেল। শব্দটা তার ঠিক পেছনে এসে থেমে গেল। অনু মুখ তুলে তাকালো, দেখলো সূর্য তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সূর্য শান্ত স্বরে বলল, রাত হয়ে গেছে, এখানে এভাবে বসে আছিস, ভয় করছে না? না, কেন? মনে হচ্ছিল আপনি আমাকে খুঁজে এখানে চলে আসবেন। আমি বেশিক্ষণ আর একা থাকবো না। অনু চোখের পানি মুছল। সূর্য হাত বাড়িয়ে দিল অনুকে ধরে তোলার জন্য। অনু তার হাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সূর্য তার বাড়ানো হাত মুষ্টিবদ্ধ করে নিল। একটু থেমে নিচু স্বরে জিজ্ঞেস করলো, আমি কি অনেক বড় অপরাধী অনু? অনু মাথা নাড়ল। না, একটা বিষাক্ত অতীত থেকে বাঁচতে নতুনকে আগলে ধরা কোনো পাপ নয় সূর্য ভাই। সূর্য ম্লান হাসলো। আমার উপর ঘৃণা হচ্ছে? ভালোবাসার উপর ঘৃণা কি করে হয়, যেখানে সেই মানুষটার বেঁচে থাকার কারণ আমি নিজে? লোকে বলে পুরুষ মানুষের জীবনে নারীর সূচনা থাকার চেয়ে উপসংহারে থাকা অনেক বেশি ভাগ্যের, কারণ সূচনা সবাই করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পাশে থেকে গল্পটা পূর্ণতা দেওয়ার ক্ষমতা সবার থাকে না। আমি সেই ভাগ্যবতী উপসংহার হতে চাই, সেই ভাগ্যবতী নারী যে আপনার সবটুকু দহনের শেষে আপনার একমাত্র শান্তি হয়ে থাকতে চাই। সূর্য অনুকের দিকে নিঃশব্দে তাকিয়ে রইল। মেয়েটা বড্ড বড় হয়ে গেছে যেন। প্রতিটি কথা আজ তীরের মতো বিঁধছে। আজ কেন যেন সূর্যের কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই, যেন শত বছর অপেক্ষা করেছিল এই অনুর জন্য, যার কাছে নিজের সকল মনের কথা খুলে বলতে পারে, যেন সে তাকে ভুল বুঝে দূরে সরিয়ে না দেয়, ভালোবেসে আঁকলে নেয় মনের কৌঠায়। হঠাৎ অনু বলে উঠল, মায়া আপু আপনাকে ভালোবাসলে আমার কাছে ছেড়ে চলে গেলেন কিভাবে? সূর্য ম্লান কণ্ঠে উত্তর দিল, কারণ ভালোবাসা সবসময় ধরে রাখার নাম নয় অনু, কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা। কিছু মানুষ দূরে গিয়েও এতটা আপন থাকে যাতে যতটা কাছে থেকেও অনেকেই হয় না। তাহলে আপনি আমাকে কেমন ভালোবাসেন? আপনিও কি আমাকে ছেড়ে দূরে গিয়ে আপন হবেন? সূর্য এবার স্থির চোখে অনুর চোখের দিকে চেয়ে বলল, তুই তো আমার ভালোবাসা না অনু। অনু চমকে গিয়ে বলল, মানে? তুই আমার ভালোবাসা না, তুই আমার অস্তিত্ব। ভালোবাসা ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু অস্তিত্ব ছাড়া মানুষ বাঁচে না। ভালোবাসা হয়তো দূরে সরানো যায়, কিন্তু নিজের অস্তিত্বকে তো নিজের শরীর থেকে আলাদা করা যায় না। তুই হারিয়ে যাওয়া মানেই আমার অস্তিত্বের বিনাশ। সূর্য আকুতি ভরা চোখে বলে উঠল, আমি তিক্ত অতীত ভুলে সামনে এগোতে চাই অনু। আমাকে কি একটু আগলে নিবি? এই বিষাক্ত ক্ষতগুলোকে একটু আদরে জুড়িয়ে দিবি? আমার এই তিতকুটে জীবনটাকে একটু আদরে ধুয়ে দিবি? অনু সূর্যের চোখের দিকে তাকিয়ে ধীরে স্থিরে বলল, কাউকে ভোলার জন্য কেউ কারো জীবনে আসে না সূর্য ভাই। আমি জানি আপনি তাকে সারা জীবন মনে রাখুন। আমি শুধু আপনার তিক্ত অতীতটুকু মুছে দিতে চাই। মায়া আপু যেখানে শেষ করেছিলেন, আমি সেখান থেকে আপনার জীবনটা নতুন করে রাঙাতে চাই। অনু আলতো করে সূর্যের সেই পোড়া হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তারপর ধীর পায়ের সামনে হাঁটতে শুরু করলো। সূর্য অবাক চোখে পুতুলের মতো অনুর হাতের দিকে তাকিয়ে রইল। তার পাশ দিয়ে হেঁটে চলা এই কিশোরী মেয়েটার গায়ের সুবাস আজ তাকে নতুন করে মাতাল করে দিচ্ছে। সূর্য অনুর পিছু পিছু তার তালে তাল মিলিয়ে হাঁটতে লাগলো। রাস্তার মুখে আসতেই বৃষ্টির এক বিশাল ঝাপটা শুরু হলো। অনু হকচকিয়ে ছুটতে গিয়েও পারল না। সূর্য থমকে দাঁড়িয়ে আছে, নেশালো চোখ দুটো তার দিকে তাকিয়ে। ভিজে যাওয়া অনুর শরীর আর অবাধ্য চুলগুলো যেন সূর্যের সমস্ত নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির ঝাপটায় ভেজা রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল সূর্য। অনু চমকে উঠে তাকালো। নিয়ন আলোয় মিটিমিটি আলোয় সূর্যের মুখটা অপূর্ব দেখাচ্ছে। কি হয়েছে সূর্য ভাই? সূর্য কিছুক্ষণ মাথা নিচু করে রইল, তারপর চোখ খুলে অনুর চোখে তাকিয়ে কাপা স্বরে বলল,
আমি প্রেম নিবেদন করতে জানি না অনু, জানি না কিভাবে ভালোবাসার কথা গুছিয়ে বলতে হয়, কিন্তু আজ আমি হারতে চাই না। আমাকে আরো একবার বিয়ে করবি অনু? একবার সজ্ঞানে মন থেকে ভালোবেসে আমার শূন্য ঘরের গৃহিণী হয়ে আসবি? আমার অন্ধকার জীবনের চাঁদ হয়ে সারাটা পথ আলোয় ভরিয়ে দিবি?